সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নেক্সাস লিগ্যাল ল্যাব এবং ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা কথা বলবো জিরো রিটার্ন নিয়ে। সম্প্রতি আমরা খেয়াল করেছি সোশ্যাল মিডিয়াতে জিরো রিটার্ন সাবমিটের বিষয়ে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে, বা কিছু স্বার্থান্বেষী মহল মানুষকে কুপরামর্শ দিয়ে জিরো রিটার্ন সাবমিট করার কথা বলছে, এবং আবার এনবিআর একটা প্রজ্ঞাপন দিয়ে বলছে যে জিরো রিটার্ন সাবমিট করলে 5 বছরের জেল হতে পারে। আসলে আইনটা কি, জিরো রিটার্ন কি, কেন, কোথা থেকে আসলো, এবং এটা সাবমিট করলে জেল জরিমানা হবে কি হবে না, এই নিয়েই আলাপ করব। সো সাথে থাকবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে ইনকাম ট্যাক্সটা কি, দেন আমরা একটার পর একটা স্টেপ খুব দ্রুতই বুঝে যাব। ইনকাম ট্যাক্স হচ্ছে গিয়ে কেউ যখন কোনো রাষ্ট্রে বসবাস করে তাকে ট্যাক্স দিতে হয়, তো তার একটা ইনকামের উপর দিয়ে ট্যাক্স দিতে হয়। আমাদের দেশেও যারা ইনকাম করেন তাদের ইনকামের একটা পার্সেন্টেজ ট্যাক্স হিসেবে গভর্নমেন্টকে দিতে হয় টু স্টে ইন দিস কান্ট্রি, বা অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আমাদের ডিউটি হচ্ছে সরকারকে ট্যাক্স দেওয়া, সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। সরকার একটা স্ল্যাব নির্ধারণ করে দিয়েছে যে ইনকাম এত টাকা পর্যন্ত হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এর নিচে হলে ট্যাক্স দিতে হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে দেখা যায় আমরা বিভিন্ন সময় টিন ওপেন করার দরকার পড়ে। কি কি ক্ষেত্রে আমাদের আসলে টিন ওপেন করার দরকার পড়ে, সেটা হচ্ছে গিয়ে আপনি ধরেন ইনকাম করেন, ট্যাক্সেবল ইনকাম আপনার হয়, তখন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিটের জন্য আপনাকে অবশ্যই টিন করতে হয়। কারো কারো ব্যবসা বাণিজ্য বা চাকুরির ক্ষেত্রে টিন দিতে হয়, তো সেক্ষেত্রেও আপনার টিআইএন যেটা আপনাকে ওপেন করতে হবে। এবং ফাইনালি অনেকে জমি জমা বেচা বিক্রি কেনা বা বিভিন্ন কাজের জন্য আপনাকে টিআইএন ওপেন করতে হয়। তো এই টিআইএন যখন আপনি ওপেন করেন তখন আপনার কিন্তু রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক হয়ে যায়। আপনার ইনকামটা ওই ট্যাক্সেবল লিমিট পর্যন্ত হোক আর তার থেকে কম হোক, আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখানেই হচ্ছে আসলে মূল বিষয়টা। এখন রিটার্নটা কিভাবে সাবমিট হয় সেটা একটু বলি। রিটার্নটা হচ্ছে আপনি যে ইনকাম করছেন, ইনকামের সাথে সাথে কিছু কিছু সময় ট্যাক্স আপনি সাথে সাথেই সরকারকে দিয়ে দেন, ভ্যাট সাথে সাথেই সরকারকে দিয়ে দেন, কিছু কিছু সময় অগ্রিম দেন, কিছু কিছু সময় আপনি রিটার্ন সাবমিট করার সময় দেন। যেমন যাদের যারা চাকরি করেন, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তাদের বেতন থেকে প্রতি মাসে ট্যাক্সের টাকা কেটে নেওয়া হচ্ছে। যারা ব্যবসা করেন, বিন আছে, তারা মাসে মাসে কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছেন। যারা আপনার গাড়ি আছে, তারা কিন্তু এই এআইটিটা অ্যাডভান্স গভর্নমেন্টকে দিয়ে দিতে হয় 25,000 থেকে শুরু করে যে পর্যন্ত আসে। আর কেউ কেউ বছর শেষে যখন রিটার্ন সাবমিট করে তখন হিসাব নিকাশ করে তার যে ট্যাক্সটা আসে সেটা সে আগে চালান মারফত জমা দিতে, এখন যেহেতু অনলাইন, এখন বিকাশ বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবে। তো এভাবে হচ্ছে রিটার্ন সাবমিট করা হতো। তো রিটার্ন সাবমিট করার যে প্রসেসগুলি, এগুলি আমাদেরকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সটা কিসের উপর বসে। আপনার একটা ট্যাক্সেবল ইনকাম আছে, একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবে পর্যন্ত ইনকাম হলে বা তার থেকে বেশি ইনকাম হলে এটা ট্যাক্সেবল ইনকাম হবে, এবং ওর নিচে যদি ইনকাম হয় এটা ট্যাক্সেবল হবে না। কিন্তু এটা আপনার ট্যাক্সেবল না হলেও যেহেতু আপনি টিন খুলেছেন, আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করতে হলে রিটার্ন সাবমিট করার যেই যেই প্রসেসগুলি আছে সবগুলি আপনাকে মেনটেন করে যেতে হবে। আপনার ট্যাক্সেবল ইনকাম না হলেও কত টাকা ইনকাম আপনাকে উল্লেখ করতে হবে। এইটার দ্বিতীয় পর্যায়ে আসে হচ্ছে ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশনের সময় আপনি আপনার ইনকাম কত, সেখান থেকে কোনটা কোনটা ট্যাক্সেবল কোনটা ট্যাক্সেবল না, মেডিকেল অ্যালাউন্স থাকলে তার কিছুটা ট্যাক্সেবল না, আপনার হাউস অ্যালাউন্স কিছুটা ট্যাক্সেবল না, এরকম যেটা ট্যাক্সেবল যেটা ট্যাক্সেবল না এটা আপনি আলাদা করে জমা দিবেন। এরপরে আপনি কি করবেন, আপনি এই টাকাগুলি লেখার পরে আপনি ফাইনালি আপনার রিবেট কত, আপনি কত ইনভেস্টমেন্ট করছেন, বা বিভিন্ন 6-7টা ঘর আছে রিবেটের, এখান থেকে আপনার রিবেটটা আপনি বাদ দিয়ে দিবেন। রিবেটটা বাদ দিয়ে দেওয়ার পরে আপনার যেটা বাকি থাকবে আপনার, ওটার উপরে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। ট্যাক্স ক্যালকুলেশন করার পরে দেখা যেতে পারে যে আপনার ইনকাম যে রিবেট বাদ দিয়ে আসলে আপনার কোনো ট্যাক্স আসছে না, অথবা আপনার কিছু ট্যাক্স এসেছে সেটা আপনার কোম্পানি অলরেডি আপনার স্যালারি থেকে কেটে নিয়েছে, অথবা
আপনি ইনকাম অ্যাসেসমেন্ট করে দেখলেন যে না কিছু ট্যাক্স এক্সট্রা আছে, এই টাকাটা আপনাকে জমা দিতে হবে, আপনি পে অর্ডার অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সরকারকে জমা দিয়ে দিলেন, এটা হয়ে গেল। এখন এই যে রিটার্নটা আপনি রেডি করলেন, এইটা সাবমিট করা হয় দুই ভাবে, একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। তো অনলাইনে যখন, অফলাইনে আগে আমরা সাবমিট করতাম, কিন্তু বর্তমানে জানেন যে ব্যক্তি করদাতার ক্ষেত্রে গভর্নমেন্ট অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে। এখন আমরা যখন ইউনিভার্সাল সেলফ দেই, সাথে সাথে কিন্তু এটা রিভিউ হয় না, যার কারণে আমরা আমাদের মতো করে অ্যাসেস করার সুযোগ পাই। তার মানে এটা না আমার যেমন খুশি আমি তেমন অ্যাসেস করে দিব। আপনি কিভাবে অ্যাসেস করবেন সেটা প্রত্যেক বছর ট্যাক্সের গাইডলাইন ইস্যু করে গভর্নমেন্ট জানিয়ে দেয় যে এইভাবে এইভাবে করবেন। এখন অনলাইনে আপনি জাস্ট আপনার বেসিক ইনফরমেশনগুলি এন্ট্রি দিলে অটোমেটিক অ্যাসেসমেন্ট করে নেয় সফটওয়্যারে। তার মানে এই না আপনি এখানে যেটা খুশি এন্ট্রি দিবেন, যেটা খুশি এন্ট্রি দিবেন না। যেই যেই ইনফরমেশন আপনার দেওয়া বাধ্যতামূলক সেটা আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে পরে এটা সঠিক ইনফরমেশন গেল না। আপনি যদি কিছু হাইড করেন, কিছু কনসিল করেন, এটা কিছু কিছু ক্ষেত্রে অপরাধ হবে, আমরা সেদিকে যাব। তো তাহলে এখন আমরা জানবো জিরো রিটার্নটা কি। আসলে জিরো রিটার্ন বলে আইনে কোনো কিছু নাই, জিরো রিটার্ন বলে কোনো শব্দ, কোনো টার্ম নাই। তাহলে জিরো রিটার্ন কি? যেটা আপনি ইনকাম ট্যাক্স, যেটা আপনি অ্যাসেসমেন্ট করে দেখলেন যে না আপনার কোনো টাকা পয়সা জমা দিতে হবে না, অথবা আপনার কোনো ট্যাক্সই আসে নাই, আপনি কোনো ধরনের কোনো টাকা জমা দিতে হবে না, এটাকে সাধারণত বলা হয় জিরো রিটার্ন। বাট জিরো রিটার্ন বলে আলাদা কোনো কিছু নাই। আপনার কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স এক্সেমশন দেওয়া আছে। হ্যাঁ, যদি ফ্রিল্যান্সারদের ট্যাক্স এক্সেমশন দেওয়া থাকে, সেখানে আপনি ট্যাক্স আপনার ইনকাম সব লিখে ওই এক্সেমশনের ঘরে যখন টিক দিবেন, আপনার রিটার্ন অটোমেটিক জিরো হয়ে যাবে। কিন্তু আপনি ফ্রিল্যান্সার বিধায় আপনি পুরা টাকাটা আপনি লিখবেন না, কত টাকা ইনকাম হলো সেটা লিখবেন না, এটাকে আপনি যদি জিরো রিটার্ন বলেন তাহলে কিন্তু হবে না। আপনার ইনকাম কত, আপনার ট্যাক্স আসলো কত, আপনি রিটার্ন সেটা সাবমিট করবেন। যদি ট্যাক্স না আসে সেভাবে সাবমিট করে দিবেন, এটা হলো জিরো রিটার্ন। কিন্তু স্পেসিফিক্যালি জিরো রিটার্ন বলে কোনো কিছু নাই যে আমার যেহেতু ট্যাক্স আসে না আমি মানে যেমন খুশি তেমন একটা রিটার্ন সাবমিট করে কমপ্লিট করে দিলাম, জিরো রিটার্ন হয়ে গেল, এইরকম কোনো আইনে সুযোগ নাই। এরপরে আপনার কি হয় যে জিরো রিটার্ন যদি কেউ এইভাবে সাবমিট করেন, যেইভাবে আইনগতভাবে বলা নাই, অবৈধভাবে কিছু বাদ দিয়ে, কিছু আপনার ফাঁকি দিয়ে আপনি যদি এভাবে জিরো রিটার্ন অনলাইনে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে। ইনকাম ট্যাক্স আইন 2023-এর 312 এবং 313 ধারায় কিন্তু বলা আছে যে আপনাকে 5 বছর পর্যন্ত আপনাকে জেল দেওয়া হতে পারে, এবং এর সাথেও আপনার ইনকাম ট্যাক্স ফাঁকি দিলে পার ডে কিন্তু আপনার পেনাল্টি হতে থাকবে। তারা একটা লামসাম পেনাল্টিও আপনার কাছে আরো এক্সট্রা চাইতে পারে। তো এই জন্যে এইভাবে যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, যেভাবে আপনি ইনফরমেশন কনসিল করলেন, তাহলে কিন্তু আপনার জেল জরিমানা দুইটাই হতে পারে। আর যদি আপনার অ্যাকচুয়ালি আপনার ক্যালকুলেট করে দেখা যায় যে না আপনার সরকারের আসলে দেওয়ার মতো কোনো টাকা ট্যাক্স আসে নাই, তখন আপনি সেভাবে সাবমিট করে দিবেন। আবার কেউ যদি মনে করেন যে না আমি যদি রিটার্ন জিরো দেখাই বা আমার যদি হিসাব করে কম আসে, তাহলে আবার আমার না 5 বছরের জেল হয়ে যায়, বিষয়টা কিন্তু তা না। আপনার যদি ইনকাম ট্যাক্স ট্যাক্স না আসে আপনি দিবেন না, কোনো সমস্যা নাই, কোনো জেল জরিমানা হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো তথ্য গোপন করেন, ফাঁকি দেন, ম্যানিপুলেট করেন, আপনি যদি এনবিআর এর যে নিয়ম আছে এটাকে ভায়োলেট করেন, তাইলে পরে আপনার জেল জরিমানা হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে জিরো রিটার্ন আসলে কিছু নাই। আপনার যদি ট্যাক্স না আসে, আপনি যখন জমা দিবেন, রিটার্ন জমা দিতে যাবেন, তখন কিন্তু আপনার ওই রিটার্নটা জিরোই আসবে। তার মানে হচ্ছে যোগ বিয়োগ করলে ফলাফল আসলে বেশি আসবে না। কিন্তু এর মানে এই না যে আপনি কোনো ইনফরমেশন কনসিল করে বা কিছু ইনফরমেশন বাদ দিয়ে আপনি রিটার্ন সাবমিট করবেন, তাহলে আপনার জেল জরিমানা হতে পারে। আশা করি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে, কেউ ভয় পাবেন না, খুব সুন্দরভাবে নিয়ম মেনে, আর যদি সম্ভব হয় একজন আইনজীবী অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের মাধ্যমে আপনারা রিটার্নটা সাবমিট করবেন, তাহলে ভয়ের কোনো কারণ নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।